শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা রসায়ন নন মেজর 2 কোর্সে যুক্ত আছেন, আপনাদের সাথে মোটামুটি একটা দীর্ঘ বিরতির পর আজকে ক্লাসে আসলাম। ইতিমধ্যে আমি আপনাদের 25টা ক্লাস আপলোড দিয়েছি পেইড গ্রুপে। তো আপনাদের অনেকেরই প্রশ্ন যে আসলে এই 25টা ক্লাসে কি আমার জন্য যথেষ্ট কিনা। তো আমি যেটা বলতে চাই, আমি যে 25টা ক্লাসে যে প্রশ্নগুলো আপলোড করেছি তার সাথে আমি কিছু স্পেশাল ক্লাস যুক্ত করব। যেমন আজকে একটা স্পেশাল ক্লাস, এরকম 4-5টা ক্লাস বা 3-4টা ক্লাস হবে। স্পেশাল 1, স্পেশাল 2 দিয়ে দিব। আমি আপনাদের একটু নিশ্চিত করতে চাই, আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি, আমার প্রতিটা ক্লাস প্রায় 40 মিনিট বা 50 মিনিট, 40-45 মিনিট বা 35 মিনিটের মতো। ওই প্রশ্নগুলা সাথে আপনারা যেহেতু 24-এর পরীক্ষার্থী, আপনারা 22 সালের প্রশ্নটা সলভ করে নেবেন। তো ওই 22 সালের প্রশ্ন এবং আমি যে আলোচনা করছি, আমার বিশ্বাস এই সবগুলো প্রশ্ন যদি আপনি পড়ে যান, আপনার শতভাগ প্রস্তুতি সম্পূর্ণ। অর্থাৎ আপনি অন্তত পরীক্ষায় ফুল আনসার করে আসতে পারবেন, এই আত্মবিশ্বাস আমার আছে। তো আমি কি বলছি, আমি যে 25টা ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করছি তার সাথে আপনি 2022 সালে যে প্রশ্নটা আসছে সম্পূর্ণ প্রশ্ন, ওই প্রশ্ন সবগুলো প্রশ্ন উত্তর যদি আমরা পড়ে ফেলি, তাইলে আসলে আমার প্রস্তুতি সম্পূর্ণ। তো আমি ওই যে 25টা ক্লাসে আলোচনা করার পর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ 22 সালে যেগুলো আসছিল বা এছাড়াও যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, ওই ভিত্তিতে আসলে আমি আলোচনা করব। তো আপনারা জানেন অর্গানিক কেমিস্ট্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, প্রায় 40-50% প্রশ্ন এই জায়গা থেকে আসে। তো আজকে আমি আপনাদের নবম অধ্যায়ে এরোমেটিক যৌগসমূহ, এই জায়গায় আরও 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দেব। তাইলে আমার বিশ্বাস যে আগের যে আলোচনা আছে এবং আজকের আলোচনার পর এই এরোমেটিক যৌগসমূহ চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে এটা আপনি পরীক্ষায় পারবেন। তো চলেন আমরা আসলে আলোচনা শুরু করি। অর্থাৎ আমি আজকে যে আলোচনা করতেছি এটা আপনাদের পেইড গ্রুপে আমি স্পেশাল ক্লাস হিসাবে দিব, অর্থাৎ স্পেশাল ক্লাস ফর 2024 ব্যাচ। অর্থাৎ আমাদের যে প্রশ্নগুলো বাকি ছিল, আমি শিরোনামটা এরকমই দিব, স্পেশাল ক্লাস 1, চ্যাপ্টারটা হয়তো সাইডে লিখে দিব। তো স্যার চলেন, আমি একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমার একটু ব্যক্তিগত সমস্যাও ছিল, যার কারণে হয়তো আমি চাইলে আরও কিছুদিন আগে এটা দিতে পারতাম। তবে আমার বিশ্বাস যেহেতু আপনাদের রুটিন দিছে, আপনাদের পরীক্ষার আগে আসলে আমি এই স্পেশাল ক্লাসটা শেষ করতে পারবো। এটা হতাশ হওয়ার কিছু নাই, একটু ভালো করে পড়াশোনা করলেই আপনাদের প্রস্তুতি ভালো হবে। তাহলে চলেন একটু দেখি আমরা এরোমেটিক যৌগসমূহ, অর্থাৎ নবম অধ্যায়ে কী প্রশ্নগুলো আমি আলোচনা করছিলাম আগের 3টা ক্লাসে, আপনাদের পেইড গ্রুপে যে ক্লাসগুলো আপলোড করা আছে একটু দেখে নিই। তো এই জায়গায় এরোমেটিক যৌগসমূহ, হাকেল তত্ত্ব কি, তারপরে গ্যামাক্সিন কি, টিএইচএফ কি, ছোটো ছোটো প্রশ্নগুলো। বড় প্রশ্নের মধ্যে ছিল যে বেনজিন একটি এরোমেটিক যৌগ, পিরিডিন একটি এরোমেটিক যৌগ, আমার বিশ্বাস, এবং বেনজিনে দ্বিবন্ধন বিদ্যমান। আপনারা 24-এর পরীক্ষার্থী, আমার বিশ্বাস এই 3টার মধ্যে 1টা বা 2টা প্রশ্ন পরীক্ষায় পাচ্ছেন, কনফার্ম পাচ্ছেন। এই 3টার মধ্যে একটা হয়তো পাবেন। আচ্ছা, শুধু এইগুলো না, তারপরে আমি আলোচনা করছিলাম সমীকরণ পূর্ণ করা, এই প্রশ্নটা আলোচনা করা ছিল। আচ্ছা দেখি পরের ক্লাসে আমরা আসলে কী আলোচনা করছিলাম, যে নাইট্রোজেন সংবোধন কি, অর্থাৎ ছোটো ছোটো প্রশ্ন, ক বিভাগের জন্য যে ছোটো ছোটো প্রশ্নগুলো আসে। নাইট্রোজেন সংবোধন কি, ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া, ইয়েস স্যার, এই ফ্রিডেল ক্যাপ বিক্রিয়ার ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 100% কমন। আমি এই প্রশ্নগুলো আজকে আলোচনা করব। তারপর হাইপার কনজুগেশন কি, মেসোমারিক প্রভাব কি, বলয় সক্রিয়কারী বলয় নিষ্ক্রিয়কারী, দেখাও যে পাইরোল অম্লধর্ম ক্ষার ধর্ম প্রদর্শন করে, এই পাইরোল নিয়ে আজকে আমাদের পড়াশোনা আছে। অর্থাৎ আজকে আমি মূলত ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া এবং পাইরোলের একটা প্রশ্ন আলোচনা করব। বেনজিন বলে অ্যামিনো গ্রুপ, সক্রিয়কারী, অর্থপ্যারা নির্দেশক, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি। বেনজিনের নিউক্লিয়াস ও পার্শ্ব শিকড় বলতে কি বোঝায়, এই বিষয়গুলো আলোচনা করছি। এরপর আরও আলোচনার বিষয় ছিল, আরেকটা ক্লাস ছিল ইলেকট্রন আকর্ষী ও কেন্দ্রাকর্ষী বিকারক কাকে বলে। তারপরে পিরিডিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট কোয়েকশন। স্যার আপনারা এই একাদশ অধ্যায় বলতেছি, নবম অধ্যায় হতে আমার বিশ্বাস 15 থেকে 20 মার্ক পাবেন পরীক্ষায়, 15 থেকে 20 মার্ক পরীক্ষায় পাবেন। বেনজিন অপেক্ষা অ্যানিলিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত দেয় কেন, এটাও ইম্পর্টেন্ট কোয়েকশন। তারপরে দেখতে পাচ্ছেন যে সমীকরণের সমতা সাধন দেওয়া আছে, আপনারা অনেকেই একটু খেয়াল করে নেবেন যে এই প্রশ্নগুলো আলোচনা করা আছে। এরপরেও আমি আসলে চেষ্টা করেছি যে আমাদের আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা, অর্থাৎ জৈব যুগে ভালো রেজাল্ট করতে হলে জৈব যুগে অংশটা আমাদের আনসার করতেই হবে। তো এই জায়গায় আমরা এরপরেও আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব 2022 সালে যে প্রশ্নটা আসছিল, পাইরোল কোন অবস্থানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেশি দেয়। অর্থাৎ পাইরোল যে যৌগটা আছে, পাইরোল যৌগটার সংকেত কি আপনারা জানেন? পাইরোল ছিল এই যে স্যার, আমি যদি এরকম বলি, এটা 4 কার্বনের অর্থাৎ 5 সদস্য বিশিষ্ট, এই জায়গায় ছিল নাইট্রোজেন, তার সাথে H যুক্ত হয়, এই জায়গায় একদম মুক্ত ইলেকট্রন, এই জায়গায় দ্বিবন্ধন, এই জায়গায় হাইড্রোজেন আছে, এই যে স্যার এই পাইরোল
ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অর্থাৎ কোন অবস্থানে আসলে পাইরুল এই 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এই জায়গায় দেয় 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এখন আপনাকে বলছে যে ওই যে পাইরুল ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া 2 অবস্থানে ঘটে কেন, ব্যাখ্যা করো। পাইরুল ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া 2 অবস্থানে ঘটে, অর্থাৎ এই পাইরুলের 2 জায়গায় ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া হইতে পারে। কোন কোন জায়গায়? একটা হলো 2 অবস্থানে, একটা 3 অবস্থানে। এখন এদের মধ্যে 2 অবস্থানটা বেশি স্থিতিশীল, এটাই আসলে আমরা দেখাবো, এই জন্যই সেটা ঘটে। এটা নিয়ে আমি আলোচনা করব ক্লাসে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ 100% কমন 24-এর পরীক্ষার্থীদের জন্য এরকম একটা প্রশ্ন হইতে পারে, ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া কাকে বলে? ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। তো ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া কাকে বলে, তারপরে ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল, তারপর আছে অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল। তো আপনাদের জন্য অ্যালকাইলেশনটা বেশি ইম্পর্টেন্ট। ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন দেখেন কোন কোন সালে আসছে, 12-তে আসছে, 13-তে আসছে, 16-তে, 18-তে, 20-এ, 22-এ, হইতে পারে 2024-এও আসতেছে। ওয়েট এন্ড সি। সো স্যার আমরা এই 2টা প্রশ্ন আপনাদের আলোচনা করব, তার সাথে আবার এই আলোচনাটা করলে আমার মনে হয় চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হবে। এই যে স্যার সমীকরণ পূর্ণ, এই সমীকরণ পূর্ণের মধ্যে আমাদের গত ক্লাসে ইতিমধ্যে হয়তো দুই একটা না বেশ কয়েকটা পড়াই আছে পূর্ণ করা, আপনারা ওই ক্লাসটা দেখবেন। তারপরে আমি সব চ্যাপ্টার মিলাইয়া দেখবো যে সমীকরণ পূর্ণ করা, এর উপর একটা ক্লাস দিব, তাইলে আমার মনে হয় এটা কভার হয়ে যাবে। তাহলে চলেন, বিক্রিয়া বা ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন এবং ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন, এই 3টা কনসেপ্ট আমাকে আসলে ক্লিয়ার করতে হবে। এই জায়গায় আসলে আমরা ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া বলতে এই জায়গায় 3টা বিষয় আসলে জড়িত। একটা হলো ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া জিনিসটা কি, 2 নম্বরটা হলো ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন জিনিসটা কি, আবার ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন জিনিসটা কি। আমরা একটু দেখে নিই, আমি তারপরে আপনাদের বিক্রিয়া কৌশলটা বুঝাই দিব, কোনো সমস্যা নাই। একটু স্ক্রিনে যেহেতু লেখা আছে আমরা একটু দেখে নিই। তো ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া কাকে বলে একটা প্রশ্ন, তারপরে হবে ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে, তারপরে ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন কাকে বলে। আমরা প্রথমে এই 3টা সংজ্ঞাটা জানি, আসলে কনসেপ্টটা ক্লিয়ার করি। ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া কাকে বলে, আর এই ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া 2 ধরনের, ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন। আমি সংক্ষেপে আপনাকে জাস্ট এই মুহূর্তে আমি 3টা সংজ্ঞা ক্লিয়ার করতেছি যে আপনি বুঝার জন্য। তারপরে আমাদের টার্গেট আসলে এই ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। এই যে স্যার ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল, এই কৌশল আবার 3টা ধাপ আছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, সেটা আমি বিস্তারিত আলোচনা করব। চলেন, ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া আসলে কাকে বলে। ফ্রিডেল ক্যাপ বিক্রিয়াটা আসলে কি জানেন? এরোমেটিক যৌগ, এরোমেটিক হাইড্রোকার্বন, বিশেষ করে মনে করেন আপনি বেনজিনটাই আমাদের খুব পরিচিত এরোমেটিক হাইড্রোকার্বন। এই এরোমেটিক হাইড্রোকার্বন অর্থাৎ বেনজিনের কোনো হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল বা অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। এখন আপনি বলবেন যে স্যার অ্যালকাইল জিনিসটা না হয় আমি বুঝলাম, এটা আর, এই যে আর বলতে আসলে কি বোঝায়? মিথাইল, CH3, তারপরে C2H5, ওই যে মিথাইল ইথাইল এগুলা। অর্থাৎ এরোমেটিক যৌগের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, যে কোনো একটা আর দ্বারা প্রতিস্থাপিত হয়, সেইটাকে আসলে যদি হয়। আবার যদি এসাইল গ্রুপ, এখন আপনি বলতে পারেন স্যার এসাইল জিনিসটা আসলে কি দেয়? এই দেখেন এসাইল হ্যালাইডের সংকেত দেওয়া হয়েছে, অ্যালকাইল তো আর, তার এসাইল হলো RCO। অর্থাৎ বেনজিন বলে, আমি যদি আপনাকে একটু দেখাই যে স্যার এই যে দেখেন, এই যে মনে হয় এটা বেনজিন, একান্তরিত দ্বিবন্ধন আছে। এই যে আমরা জানি বেনজিনের প্রত্যেকটা কর্নারে কিন্তু হাইড্রোজেন আছে, এই জায়গায় মনে করেন একটা হাইড্রোজেন আছে, সব জায়গায় তো আছে। এই হাইড্রোজেনটা যদি মনে করেন অ্যালকাইল হ্যালাইডের সাথে আপনি বিক্রিয়া দিচ্ছেন, RX, X বলতে হাইড্রোজেন, সেই বিক্রিয়া করলে এটাকে প্রভাবক কিন্তু আসলে AlCl3 লুইস অ্যাসিড নেওয়া হয়, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখা যাবে যে যদি এই যে হাইড্রোজেনটাকে সরাইয়া, এই হাইড্রোজেনটাকে সরাইয়া যদি অ্যালকাইল সেই জায়গায় জায়গা দখল করে, আর এই হাইড্রোজেন আর X মিললে একটা উৎপাদ উৎপন্ন করে। অর্থাৎ এরকম যদি হয় বিক্রিয়াটা, এই জায়গায় এই যে আর সাথে হবে HX, এই যে স্যার এটা আসলে অ্যালকাইলেশন। এখন আমরা যদি অ্যাসাইল হ্যালাইড হয়, এই যে সেম বেনজিন, সেম বেনজিনের সাথে যদি আমি আবার বিক্রিয়া দিই, আশা করি দেখা যাচ্ছে আপনাদের। এই যে মনে করেন এই বেনজিনের হাইড্রোজেন, সব জায়গায় 6টা পয়েন্টে কিন্তু হাইড্রোজেন আছে, আমি উপরেরটা দেখাইলাম। এই জায়গায় আপনার অ্যাসাইল ক্লোরাইড RCOCl মনে করেন, আর Cl ক্লোরাইড দিতে পারি বা যে কোনো হ্যালোজেন দিতে পারি, সমস্যা নেই। মনে করেন এই জায়গায় আমি Cl এর পরিবর্তে XC দিলাম, কোনো সমস্যা নেই। এখন এই সেম বিক্রিয়া AlCl3 এর উপস্থিতি যদি দেই,
এখন কি হবে যদি এই আর এর পরিবর্তে এই এই গ্রুপটাকে আমরা এসাইল গ্রুপ বলি, এসাইল, সে যদি এই জায়গায় জায়গা দখল করে এই হাইড্রোজেন এক্সের সাথে মিললে হবে HX, আগের মতো HX হবে, আর সাথে হবে অর্থাৎ এই বেনজিনের জায়গায় যদি সি কার্বন বন্ডের সাথে যুক্ত হবে COR। এই যে স্যার এই হাইড্রোজেন পরমাণুটা RCO মূলক দ্বারা অর্থাৎ এসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই হাইড্রোজেন পরমাণুটা অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এটাকে বলে আমরা অ্যালকাইলেশন, এটাকে বলি অ্যাসাইলেশন। এই দুইটাকে একত্রে বলি ফ্রিডেল ক্যাপ। বা এতটুকু আলোচনার মধ্য থেকে আসলে কি এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা যে ফ্রিডেল ক্যাপ বিক্রিয়াটা আসলে কি, যে অ্যারোমেটিক যৌগের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল বা অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া বলে। এই ক্ষেত্রে প্রভাবক লাগবে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, বুরন ট্রাইফ্লোরাইড, স্টেনাস টেট্রাক্লোরাইড, অর্থাৎ যাদের অষ্টক সংকুচন আছে তাদের ক্ষেত্রে। এখন আমি যদি একটু সংজ্ঞাটা বলি, ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া কাকে বলে, অর্থাৎ লুইস অ্যাসিড বা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলতে পারেন, ফেরিক ক্লোরাইড, BF3, স্টেনাস টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে অ্যারোমেটিক যৌগের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল বা অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তবে তাকে ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া বলে, অর্থাৎ প্রতিস্থাপিত হয়ে উৎপাদ উৎপন্ন করে তাকে ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া বলে। ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া কয় ধরনের? দুই ধরনের, ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন আর ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন। সেম শুরুটা করবো এইভাবে যে লুইস অ্যাসিড যেমন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BF3 বা ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন বলের হাইড্রোজেন পরমাণু বা অ্যারোমেটিক যৌগের হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বলে, আর অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন বলে। আপনারা নিশ্চয়ই এই তিনটা সংজ্ঞা নিয়ে হয়তো আর কনসেপ্ট নিয়ে আসলে ঝামেলা থাকার কথা না। এখন আমরা আমাদের পরীক্ষায় আসার মতো বড় প্রশ্নটা, ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া কৌশল। বিক্রিয়া অর্থাৎ অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মূলত তিনটা ধাপে ঘটে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। আমি আপনাদের যে আমি নোট দিব সেই নোট থেকে একটু রিডিং পড়াই দিব। এখন আমি আপনারা মনোযোগ সহকারে এই জিনিসটা দেখেন যে আসলে কৌশলটা কিভাবে হয়। এই জায়গায় ফ্রিডেল ক্যাপ বিক্রিয়াটা আসলে কি ছিল আমি আপনাদের শর্ট করে দেখাইছিলাম যে অ্যারোমেটিক যৌগের ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যারোমেটিক যৌগের হাইড্রোজেন পরমাণুটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। এই যে অ্যালকাইল গ্রুপ এটা ইলেকট্রোফাইল। তো প্রথম ধাপে আমি যদি বলি যে ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার প্রথম ধাপ, আমরা যদি বলি প্রথম ধাপ, এই প্রথম ধাপে আসলে কি হয় আপনি মনে রাখবেন এই টাইপের বিক্রিয়াগুলোতে প্রথম ধাপে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইলেকট্রোফাইল। তাহলে দেখি আমরা প্রথম ধাপে আসলে কি উৎপন্ন হচ্ছে। ইলেকট্রোফাইল কেমনে উৎপন্ন হবে? আমরা বলছিলাম যে এটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, কার উপস্থিত করবে? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারা? এর মধ্যে আমরা মনে হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড কে নিব। প্রথম ধাপে কি হবে? লুইস অ্যালকাইল হ্যালাইডের সাথে RX, আমি এই জায়গায় অ্যালকাইল ক্লোরাইডও লিখতে পারি, মানে ফিক্সড করে ক্লোরিনের কথাও বলতে পারি। তো মনে করেন যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড আমার RCl, আপনি মনে করতে পারেন এই RCl মনে করেন যে CH3Cl, কোনো সমস্যা নেই, এটা মিথাইল ক্লোরাইডও হইতে পারতো। আচ্ছা, সে ওই যে আমি বিক্রিয়া প্রভাবক ব্যবহার করব অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লুইস অ্যাসিড, তার সাথে প্রথম ধাপে বিক্রিয়া করে এটা একটা উপমুখী তীর চিহ্ন দিব যে ইলেকট্রোফাইল উৎপন্ন করবে। ইলেকট্রোফাইল R+। ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রোফাইল শব্দের তৈরি ইলেকট্রন আকর্ষী, তো ইলেকট্রন মানে ঋণাত্মক, ঋণাত্মককে আকর্ষণ করবো প্লাস, R+ উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে AlCl4-। এখন আপনি আমাকে প্রশ্ন করতেন স্যার এটা তো আপনি মুখস্থ লিখে গেছেন, আমি তো মুখস্থ পারি না। আসলে জায়গায় মুখস্থ না, আমি একটু আপনাকে বলে দিই যে ইলেকট্রোফাইল কিভাবে উৎপন্ন হয়। স্যার আমরা একটু বুঝিয়ে দিচ্ছি আমি আপনাকে। এই জায়গায় যে RCl ছিল, R এবং Cl, এই জায়গায় আসলে ওর একটা ইলেকট্রন আছে, ওর একটা ইলেকট্রন আছে, ওরা দুজনে ইলেকট্রন শেয়ার করে সমদ্বি বন্ধন গঠন করছিল। কিন্তু এই জায়গায় ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হইলে সে কি করবে? সেই দুইটা ইলেকট্রন তার নিজের দিকে নিয়ে যাবে। তার বৈশিষ্ট্য ছিল 60টা, সে তার নিজে, আমি এই হলুদ ইলেকট্রনটা মনে করেন এই জায়গায় নিয়ে আসছে, ফলে সে হবে মাইনাস। অর্থাৎ সে যদি অ্যালকাইল থেকে বিষম বিভাজনের কারণে সে দুইটা ইলেকট্রন তার দিকে নিয়ে আসে, তখন সে হবে মাইনাস, আর তার ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে, সে হবে কি? প্লাস। এখন এই ক্লোরিন কি করবে? আমরা জানি এই ফ্রিডেল ক্যাপ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হচ্ছে বা বুরন ট্রাইক্লোরাইড, এগুলো আসলে লুইস অ্যাসিড। এখন আপনারা যারা লুইস অ্যাসিডের সংজ্ঞা জানেন, লুইস অ্যাসিড কারা? যাদের অষ্টক আসলে অসম্পূর্ণ, যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা এসএসসি লেভেলে পড়ছিলাম, এটা আইনিক, কিন্তু আসলে এটা সমযোজী যৌগ। দেখেন এই অ্যালুমিনিয়ামের বহিঃস্তর করা ইলেকট্রন 6টা, এই যে একটা শেয়ার 2টা, 3 দুগুণে 6টা, কিন্তু তার অর্থাৎ তার অষ্টক হইতে আরো 2টা ইলেকট্রন লাগে। তখন ওই ক্লোরিনে কি করবে? তাকে একজোড়া ইলেকট্রন দিয়া আসলে AlCl3 থেকে AlCl4- হবে। বিষয়টা কি বুঝতে পারছি? অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আছে, যেহেতু তার এই জায়গায় অষ্টক পূরণ হয় নাই,
তখন ওই ক্লোরিন পরমাণু সে তো আর একটা অ্যালকাইলের একটা ইলেকট্রন নিয়ে আসছে, তার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর এই ক্লোরিন কি করবে, অ্যালুমিনিয়ামকে এক জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে AlCl4- আয়ন উৎপন্ন করবে। বুঝলে ভালো, না বুঝলে তো স্যার মুখস্থই করতে হবে। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়েছে, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমার লুইস অ্যাসিড বিক্রিয়া করে একটা ইলেকট্রোফাইল উৎপন্ন করছে, যে R+। এখন আসেন আমাদের দ্বিতীয় ধাপ, কি ধাপ, আমরা যদি বলি দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে ইলেকট্রোফাইল উৎপন্ন হবে, দ্বিতীয় ধাপে কি হবে, দ্বিতীয় ধাপে এই ইলেকট্রোফাইল গিয়া বেনজিন বলয়কে সে আক্রমণ করবে। এই ক্ষেত্রে সে সিগমা জটিল গঠন করে, অথবা অথবা আমরা বলি এটাকে রেজোনেন্স কাঠামো গঠন করবে। তাহলে চলেন বেনজিন, আমরা তো বেনজিনের সাথে তাকে বিক্রিয়া দিব। সবাই একটু মনোযোগ সহকারে দেখি যে এই জায়গায় বেনজিন, আমরা জানি বেনজিন 6 কার্বন বিশিষ্ট সমতলীয় চাকরিক যৌগ। এই যে স্যার বেনজিন, এই দিলাম বেনজিন একান্তরিত দ্বিবন্ধন আছে। এই বেনজিনকে আসলে অ্যালকাইল ইলেকট্রোফাইল সে কি করবে, আইসা আক্রমণ করবে। কইরা এই যে দেখেন সে কোথায় করবে, যে জায়গায় পাই ইলেকট্রন আছে, মনে করেন এই কার্বনের সাথে সে যুক্ত হবে। স্যার বেনজিনের প্রতিটা পয়েন্টে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে, সেটা আমরা জানি তো নিশ্চয়ই, যে এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় হাইড্রোজেন আছে, এই জায়গায়, সব জায়গায় একটা হাইড্রোজেন আছে। তখন এই অ্যালকাইলটা যখন এই পাই ইলেকট্রনের সাথে গিয়া আক্রমণ করে ওই কার্বনের সাথে যুক্ত হইতে যাবে, তখন কি হবে, এই জায়গায় সিগমা জটিল গঠন হবে। স্যার এটা বইয়ে দুইভাবে লেখে, কেউ এটাকে ওই যে সিগমা জটিল সরাসরি, এই প্রক্রিয়াটা ধীর গতিতে ঘটে, ধীর গতিতে খুব ধীরে ধীরে ঘটে প্রক্রিয়াটা। এই যে সিগমা জটিলটা গঠিত হবে, এটা একটু ধীর গতিতে ঘটবে, ধীর গতিতে। আচ্ছা, সিগমা জটিল গঠিত হবে। তো সিগমা জটিল আসলে কি, এই যে আমার বেনজিন চক্র হবে, এখন আসলে হইছেটা কি, ওই পাই ইলেকট্রনটা এই অ্যালকাইল গ্রুপকে ধরছে, যার ফলে এই জায়গায় পাই ইলেকট্রনটা থাকতেছে না। এটা সংক্ষেপে আমি একভাবে যদি লিখি, কেন্দ্রে একটা ক্যাটায়ন মানে চার্জ হবে, এবং এই জায়গায় এই যে হাইড্রোজেন আছে এই R, এইটাকে আমরা আসলে বলি সিগমা জটিল বা সিগমা কাঠামো, সিগমা জটিল বা রেজোনেন্স কাঠামো। এখন যে স্যার এই জায়গায় রেজোনেন্সটা কিভাবে ঘটলো, এটা আপনি মনে রাখবেন, যে অংশে গিয়ে আমার Rটা যুক্ত হবে ওই পাই ইলেকট্রনটা এই জায়গায় অসম্পূর্ণ থাকবে। এখন এইটা এমনি গঠিত হয় নাই, আমরা চাইলে অনেকেই আর কি এটা বেটার আনসার, কিন্তু বেস্ট আনসার হইলো তার রেজোনেন্সটা দেখানো। আমরা পরীক্ষার খাতায় এটা ব্যাকেট দিয়ে রেজোনেন্সটা দেখাবো, যে কিভাবে এই জিনিসটা আসলে ঘটে। এই যে আমাদের বেনজিন ছিল, ওকে, চলেন আমরা এই রেজোনেন্স কাঠামোটা, আমরা দ্বিতীয় ধাপটা কি, যে অ্যারোমেটিক যুগে এই যে ইলেকট্রোফাইল উৎপন্ন হবে, সে আইসা বেনজিনের যে কোনো একটা কার্বনের সাথে যুক্ত হবে, যে কার্বনের সাথে যুক্ত হবে এই পাই ইলেকট্রনটা ওই কার্বনে থাকবে না। এটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। এটাকে আসলে আমরা কি বলি, সিগমা জটিল বা রেজোনেন্স কাঠামো জটিল। এখন এটা এমনি ঘটে নাই, এটার মধ্যে রেজোনেন্স ঘটছে। আমরা রেজোনেন্সটা একটু থার্ড ব্র্যাকেটে দেখাই দিই স্যার, এই যে একটু মনে করেন বড় করে দেখাই দিই, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন যে এই জায়গায় রেজোনেন্সটা আসলে কিভাবে ঘটে। এই যে স্যার আমাদের বেনজিন ছিল, তো এই বেনজিন এই জায়গায় হাইড্রোজেন, যখন এই জায়গায় কি হবে, Rটা এসে যুক্ত হবে, Rটা এসে কি হবে, যুক্ত হবে, তখন এই যে আসলে এই যে পাই ইলেকট্রন মানে এই Rটা যখন এই জায়গায় যুক্ত হলো, তখন এই পাই ইলেকট্রনটা ওই জায়গায় চলে গেছে, তখন এই কর্নারে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। তখন এটাকে আমি ডেল প্লাস, এটাকে আমি ডেল্টা প্লাস এইভাবে বুঝাই, ইলেকট্রনের ঘাটতি। এটাকে আমি কি বুঝাচ্ছি, ইলেকট্রনের ঘাটতি, ডেল্টা প্লাস। এখন এই যে এই জায়গায় পাই ইলেকট্রন আছে, তারপরে এখন এই জায়গায় পাই ইলেকট্রন আছে, এই জায়গায় পাই ইলেকট্রন আছে। দেখেন যখন এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, তখন এই পাই ইলেকট্রনটা এইদিকে বন্ধন আছে না, সে এইদিকে চলে যাবে, অর্থাৎ সে লাভ দিয়ে এই জায়গায় চলে আসবে। এখন দেখেন এই যে পাই ইলেকট্রনটা আছে বা পাই বন্ধনটা, সে যদি ওইদিকে চলে যায়, এই কার্বনের ঘাটতি করতেছে, কিন্তু এই কার্বনের ঘাটতি করতেছে, অর্থাৎ এর পরের স্টেপে কি হবে, এই রেজোনেন্সটা ভালো করে বুঝেন। পরীক্ষায় যদি একজনে আরেকজনের রেজোনেন্স দিয়ে লিখতে চান, কনফার্ম ভুল হবে, এটা নিজেকেই পারতে হবে। স্যার একটু বুঝেন, এই পাই ইলেকট্রনটা সে এই দুই কার্বনের সাথে যুক্ত আছে, যখন মনে করেন এইভাবে সে এই কার্বনের সাথে চলে আসছে, তার কিন্তু অভাব ঘটে না, ঘটতেছে তার,
অর্থাৎ এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। আচ্ছা আমি এটা কালারটা অন্য দিয়ে দিব না, যে অর্থাৎ এই জায়গায় আমার পাই এই বন্ধনটা এই জায়গায় চলে আসছে, এই চলে আসছে, উপরে যা আছে তা থাকবে এইচ, আর এটা কি আর থাকবে, সমস্যা নেই। এখন এই জায়গা থেকে যেহেতু চলে গেছে তখন আমার ইলেকট্রনের ঘাটতিটা কোথায় দেখা যাচ্ছে, এইচ প্লাস। আচ্ছা এখন আমি এনাদার কালার ইউজ করতেছি, একটু সময় লাগবে বাট আপনারা যাতে ভালো করে বুঝেন। এই জায়গায় যেহেতু ঘাটতি দেখা দিচ্ছে তখন এই পাই বন্ধনটা এইদিকে উল্টে যাবে, অর্থাৎ সে এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসলে এই জায়গায় কিন্তু ঘাটতি দেখা দিবে। অর্থাৎ আমরা যদি একটু দেখি, আমার উপরের এইচ ঠিক আছে, তারপরে আর ঠিক আছে। এখন আসলে আমার ইলেকট্রনের ঘাটতিটা কোথায় দেখা দিছে, ইলেকট্রনের ঘাটতিটা এই দিকে চলে আসছে, অর্থাৎ এই জায়গায়, এই যে প্লাস, অর্থাৎ তিনটা জায়গায়। অর্থাৎ আমি বেনজিনের অ্যারোমেটিক যৌগে যখন আমার অ্যালকাইলটা এসে আক্রমণ করলো তখন তিনটা জায়গায় ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, তিনটা রেজোনেন্স কাঠামো তৈরি হয়েছে। এখন এই পাই ইলেকট্রন এই জায়গায় চলে আসছে, অর্থাৎ বন্ধনগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি এটা এই ছিল, তাইলে হবেটা কি, যে আমার এই বন্ধন তো আছেই, আমাদের এই ইলেকট্রনটা এই জায়গায়, এই বন্ধনটা এই জায়গায় চলে আসবে, তখন তার ঘাটতি দেখা দিবে। এই যে স্যার এই যে তিনটা স্ট্রাকচার, আপনারা এই তিনটা স্ট্রাকচার থেকে আসলে আমরা কি বুঝলাম, এই তিনটা স্ট্রাকচার থেকে আমি বারবার বুঝতেছি, এই তিনটা স্ট্রাকচার থেকে আমরা বুঝতেছি সবসময় আসলে যখন এই কার্বনের সাথে অ্যালকাইল গ্রুপটা যুক্ত হলো তখন এই জায়গায় পাই ইলেকট্রন থাকতেছে না, পরে যখন রেজোনেন্স ঘটলো অর্থাৎ এই কর্নারটা খালি থাকতেছে, এই কর্নার খালি থাকতেছে, এই কর্নার, অর্থাৎ সবসময় তার একটা কর্নার কি থাকতেছে, খালি থাকতেছে। আসলে এই স্ট্রাকচারের পরে এইটাকে তিনটাকে আমি একত্রে প্রকাশ করি সিগমা জটিলের মাধ্যমে। কিসের মাধ্যমে, সিগমা জটিল। এই সিগমা জটিলটা আসলে একত্রে এই তিনটাকেই রিপ্রেজেন্ট করে, এই তিনটা স্ট্রাকচারকেই কি করে রিপ্রেজেন্ট, এই জন্য আমরা এটাকে রেজোনেন্স সংকর বলি। এটাকে কি বলি, রেজোনেন্স সংকর। কি বলি, রেজোনেন্স সংকর বলি এটাকে, রেজোনেন্স রেজোনেন্স সংকর বলি এটাকে, সংকর। এই যে স্যার আমরা আসলে কি বুঝলাম, যে ফিডল ক্যাপ বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম ধাপে ইলেকট্রোফাইল হবে, দ্বিতীয় ধাপে আইসা সিগমা জটিল হবে। আপনি যদি মনে করেন যে খুব বেস্ট আনসার প্রয়োজন না বেটার, তাহলে আপনি ওই ধাপের পরে এই লাইন লিখে শেষ করতে পারেন। কিন্তু আর একটু ভালো আনসার লেখার জন্য এটা কিভাবে আসলো এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই দিব। আশা করি আপনারা এটা কিন্তু বুঝতে পারছেন। এখন চলেন তৃতীয় ধাপ, আমরা তৃতীয় ধাপটা দেখি। তৃতীয় ধাপ, এই যে স্যার সিগমা জটিল গঠিত হয়েছে, সিগমা জটিল গঠিত হয়েছে না, এই জায়গা থেকে হাইড্রোজেনটা চলে যাবে এবং আমার অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়ে যাবে। চলেন আমরা আসলে তৃতীয় ধাপটা দেখি। এই যে স্যার তৃতীয় ধাপ, এই তৃতীয় ধাপটা আবার দ্রুত ঘটবে। তৃতীয় ধাপ কি, এই যে আমার সিগমা জটিল আছে, আমার এই যৌগটা যা আছে, আমার এই জায়গায় আছে হাইড্রোজেন, এই জায়গায় আছে আর, তারপরে কি এই হইল আমার প্লাস, এই যে এই জায়গার সাথে ওই যে আমাদের AlCl4 মাইনাস ছিল, AlCl4 মাইনাস, তখন কি হবে, এই যে দেখেন এই যে Cl মাইনাস আছে, এই যে Cl মাইনাস আছে, এই জায়গায় একটা হাইড্রোজেন ওই যে Cl মাইনাসের সাথে যুক্ত হয়ে HCl হয়ে যাবে, এই জায়গায় হয়ে যাবে কি HCl, আমি প্রোডাক্টটা অন্য কালার দিয়ে লিখি, HCl হয়ে যাবে। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ অ্যালুমিনিয়াম AlCl4 মাইনাস থেকে একটা Cl মাইনাস চলে গেলে দেখে AlCl3, দেখেন এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড বিক্রিয়া শেষে পরিবর্তিত দেখে, কারণ এই জায়গায় প্রভাব হিসেবে কাজ করে। এখন একটা জিনিস দেখেন, এই হাইড্রোজেন যখন চলে যাবে তখন এই পাই ইলেকট্রন এই জায়গায় চলে আসবে, এই বৃত্তটাকে কমপ্লিট করে ফেলবে, অর্থাৎ আমার বেনজিন অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়ে যাচ্ছে। এখন আর অসম্পূর্ণ থাকবে না, অর্থাৎ এই জায়গায় হবে আর, এখন আমি এইটাকে পূর্ণ করে ফেলতে পারি, অর্থাৎ এই জায়গায় ইলেকট্রনের কোনো ঘাটতি নাই। এইটাই আসলে আমার কি, বেনজিনের একটা হাইড্রোজেনের পরিবর্তে অ্যালকাইল গ্রুপ আসছে, এটার নামই আসলে ফিডল ক্যাপ অ্যালকাইলেশন। আপনি বলবেন এই প্রক্রিয়াটা দ্রুত ঘটবে, দ্রুত ঘটবে। আমরা কি আসলে বুঝতে পারছি স্যার যে বেনজিন থেকে অ্যালকাইল বেনজিন কিভাবে উৎপন্ন হয়, ফিডল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া কিভাবে গঠিত হয়। এখন আমি আপনাদেরকে একটু আপনাদের যে নোটটা দিব, আমি একটু মেইন বইয়ে চলে যাব আপনাদের দেখানোর জন্য। আচ্ছা এখন আমরা একটু এক নজরে দেখে ফেলি। ওকে, তাইলে আসলে কি আমরা যদি একটু মৌখিকভাবে বলি যে ফিডল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি, যে প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইড এবং লুইস অ্যাসিড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে ইলেকট্রোফাইল উৎপন্ন করবে, দ্বিতীয় ধাপে বেনজিন চক্রকে বেনজিনের অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা বেনজিনকে অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়ে সিগমা জটিল গঠন করে, কিভাবে গঠন করে এটা আমি দেখাবো। তৃতীয় ধাপে আসলে কি, এই যে হাইড্রোজেন পরমাণু আছে দ্রুততার সাথে যে Cl মাইনাসের ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অর্থাৎ আমার যে
প্রথম ধাপে যে AlCl4 মাইনাস উৎপন্ন হয়েছিল, এটার কাজ কিন্তু আবার তৃতীয় ধাপে এসে লাগতেছে। এই হাইড্রোজেনটা কি হবে, যে Cl মাইনাস সাথে যুক্ত হয়ে যাবে এই Cl, আর বাকি থাকবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই হাইড্রোজেনটা যখন চলে যাবে তখন এই ইলেকট্রনটা এই জায়গায় এসে তার বৃত্তটাকে কমপ্লিট করবে, অর্থাৎ আমার টোটাল নিরপেক্ষ যৌগ। এখন আপনি যদি এই জায়গায় আর এর জায়গা মনে করতেন যদি এটা CH3, তাহলে এটার নাম হয়ে যেত টলুইন, অর্থাৎ বেনজিন থেকে টলুইন প্রস্তুতি। এই বিক্রিয়াটা আসলে হয়ে যাবে কি, বেনজিন থেকে টলুইন প্রস্তুতি। অর্থাৎ এই জায়গায় যদি আমি CH3Cl চিন্তা করতাম, CH3Cl, আপনি RCl দিয়ে করলেই হবে, যেহেতু এটা অ্যালকাইলেশন কৌশল চাচ্ছে আমার কাছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন চলেন বইয়ে আসলে কি লেখছে এই ব্যাপারে। এটা আপনারা পরীক্ষায় কেউ দিয়ে লেখার চেষ্টা করবেন না। এই একটা প্যাটার্ন জানলে আপনার বেনজিনের পরিবর্তে যদি পাইরোল দেয়, যে কোনো পিরিডিন দেয়, সেম প্রসেসটা কিন্তু সেম। এই আপনার বুঝতে হবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে, আর এই প্লাসগুলো আসলে কোথায় তৈরি হচ্ছে, এই প্লাসগুলো আসলে কোথায় তৈরি হচ্ছে, এই একটা কর্নারে, এই একটা কর্নার, এই একটা কর্নারে। চলেন তাহলে আমরা আসলে একটু দেখি যে এটা পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব। স্যার একটু দেখেন পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব। ফ্রিডাল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। এই যে দেখেন, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে R+ উৎপন্ন করছে না, RaCl4- উৎপন্ন করছে, আমি যা বলছিলাম। এখন এই R+ আইসে এই জায়গায় কার্বনের সাথে যুক্ত হয়েছে, হওয়ার পরে এখন এই যে রেজোনেন্স ঘটছে, আমি কি করছি, এটার সাথে সাথে সরাসরি এটা দেখা ফেলছি, রেজোনেন্স সংকর বা সিগমা জটিল দেখা ফেলছি। তারপরে ব্র্যাকেটের মধ্যে আমি আপনাদের এটা দেখাইছি। আশা করি এই জিনিসটা কি সেটা আপনারা জানেন। আপনি চাইলে এইভাবে এক লাইনেও লিখতে পারেন বা আমার মতো করে লিখতে পারেন। এই যে সিগমা জটিল হওয়ার পর তৃতীয় ধাপে কি হবে দেখেন, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বেশি না, পরীক্ষার খাতায় বেশি লেখা লাগতেছে না। তখন এই হাইড্রোজেন কি করবে, Cl- এর সাথে যুক্ত হইয়া সে HCl বানাই ফেলতেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এবং অর্থাৎ এই আমার কি হইল দিন শেষে এই বেনজিন থেকে আমি পেয়ে গেছি অ্যালকাইল বেনজিন। অর্থাৎ এই বেনজিনের আমি যদি একটু দেখাই, যে এই বেনজিনের মধ্যে যে হাইড্রোজেন, এই যে কিছু নাই মানে এই জায়গায় কি আছে, হাইড্রোজেন আছে, কিছু নাই মানে হাইড্রোজেন আছে, কিন্তু এই জায়গায় হচ্ছে কি এই হাইড্রোজেনের পরিবর্তে R আসছে, সেটাই আমার আসলে অ্যালকাইলেশন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে চলুন পাইরুডের ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা আপনাদের বোর্ড পরীক্ষা, বোর্ড এক্সাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে 22 সালে আসছিল, খুব ইম্পর্টেন্ট কোয়েকশন আপনাদের 24-এর জন্য। তো এই প্রশ্নটা যেহেতু আমি একটু আগেই অ্যারোমেটিক যুগ অর্থাৎ বেনজিনের ফ্রিডাল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশলটা দেখাইছি, সেটাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিনের ক্ষেত্রে। এখন শুধু আপনি পাইরোলের ক্ষেত্রে দেখাবেন। তাহলে বেনজিনের সাথে পাইরোলের মূল পার্থক্যটা আসলে কোথায় দেখেন, আমি এই জায়গায় আপনাকে বুঝিয়ে দিলে মনে হয় পারবেন, হয়তো ডিটেলস আর বলা লাগবে না, যেহেতু আমরা একটু আগেই বেনজিনেরটা করছি। তো আপনাকে পাইরোলের স্ট্রাকচারটা আসলে একটু দেখেন। পাইরোলের স্ট্রাকচার, পাইরোলটা হলো, বেনজিনটা ছিল 6 কার্বনের সদস্য, পাইরোলের মধ্যে কার্বন 4টা আর একটা নাইট্রোজেন। এটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ কি, যে আর বেনজিন ছিল হোমোসাইক্লিক, মানে সবগুলা কার্বনের চক্র, কিন্তু পাইরোলের মধ্যে কার্বনের মধ্যে একটা অন্য পরমাণু আছে, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এই টাইপের পরমাণু। কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য পরমাণু থাকলে বা চক্র গঠন করলে এগুলোকে হেটারোসাইক্লিক বলে। তাহলে দেখেন আমরা আসলে পাইরোলের স্ট্রাকচারটা একটু দেখি। এই যে 1 কার্বন, 2 কার্বন, 4 কার্বন, এই জায়গায় নাইট্রোজেন আছে, তার সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এই জায়গায় একজন মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই জায়গায় দ্বিবন্ধন দ্বিবন্ধন, এবং প্রত্যেকটা কার্বনের সাথে তো হাইড্রোজেন আছেই, এই যে প্রত্যেকের 4 হাত। এই যে এইটা হলো পাইরোল, এটা কি পাইরোল। এখন আপনি পাইরোলে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া দিবেন। এখন এই পাইরোলের এই প্রতিস্থাপিত গ্রুপ, এটা যদি 1 হয়, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, 4, 5 আমি যদি যাই, তাহলে দেখা গেছে এই যে পাই ইলেকট্রন যেহেতু আছে 2 নম্বরে প্রতিস্থাপন করবে ইলেকট্রোফিলিক এবং 3 নম্বরে। এখন আপনাকে প্রশ্ন করবে যে পাইরোলে আসলে দুইটাই, এখন এইদিকে যদি আসতো তো এইটাও 2, 1, 2, 3, অর্থাৎ এটাও 2, এটাও 3, অর্থাৎ এই পাইরোলের মধ্যে 2 পজিশনের কার্বনই আছে, একটা হলো 2 এবং 3, 2 পজিশনে আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এখন প্রশ্ন হলো যে কোনটা আসলে বেশি ঘটবে, 2 নম্বর পজিশনের প্রতিস্থাপনটা সহজে ঘটবে না 3 নম্বর পজিশনে ঘটবে। এখন এইদিকে 2, 3 মানে এটা 4, 5 না, আপনি যদি এইটাকে হিসাবে ধরতেন তাহলে এটা 2 হইতো, এটা 3 হইতো, তো এইদিকে 2, 3 যা কথা, এইদিকেও 2, 3 কি সেম কথাই। আচ্ছা, এখন আসেন যে পাইরোলে যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটবে তখন আসলে 2 নম্বর পজিশনে এটা স্থায়ী হয়, অর্থাৎ 3 নম্বর পজিশনে প্রতিস্থাপিত না হয়ে 2 নম্বরই হবে। প্রশ্ন হলো কেন হবে, যে এই জায়গায় 3টা রেজোনেন্স কাঠামো পাওয়া যাবে। আমি আপনাকে একটু বুঝাই দিই ওদের মতো করে ওরা যেভাবে দিছে। এই জায়গায় দেখেন যে আমার যে পাইরোল আছে, আমি এটাকে একটু বুঝাই দিই, পরে না হয় লিখে বুঝাই দিব না, যে 2 নম্বর পজিশনে যখন এই যে নাইট্রোজেন এবং এই পজিশনটা, এটা 2, এটাকে 3, যখন এই 2 নম্বর পজিশনে ইলেকট্রোফাইলটা এসে আক্রমণ করবে, আগে আমরা লিখছিলাম R+, ওরা লিখছে E+, একই জিনিস E+, যখন এই জায়গায় করবে তখন এই জায়গায় তো হাইড্রোজেন আছে, এই জায়গায় একটা হাইড্রোজেন আছে না, তখন ওই পাই ইলেকট্রন লাভ দিয়ে এই জায়গায় চলে আসবে, অর্থাৎ এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে একটা স্ট্রাকচার।
যখন এই জায়গায় ইলেকট্রন ঘাটতি দেখা দিবে তখন ওই জায়গায় লাফ দিয়ে যাবে, যার ফলে এই পজিশনে অর্থাৎ এই পজিশনে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, এই যে দুইটা। এখন এই জায়গায় যখন ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে তখন ও লাফ দিয়ে এই জায়গায় চলে আসবে, তখন আবার নাইট্রোজেনের মধ্যে প্লাস দেখা দিবে, অর্থাৎ এই জায়গায় 3টা প্লাস তৈরি হচ্ছে বেনজিনের মতোই, এই কর্নার একটা, এই কর্নার একটা, এই কর্নার একটা, অর্থাৎ 3টা অধিক স্থায়ী অবস্থা, অর্থাৎ 3টা রেজোনেন্স কাঠামো সম্ভব। কিন্তু যদি 3 নম্বর পজিশনে আসে, ইলেকট্রোফাইলটা যদি আমার 3 নম্বর পজিশনে আসে, মনে করেন এই জায়গায় আসলো, এই যে এই জায়গায় ই আসছে, তখন এই জায়গায় তো হাইড্রোজেন আছে, এই চিত্রে মনে আরো ভালো বোঝা যাচ্ছে, সে মনে করেন এই জায়গায় আসলো, তখন এই যে ইটাকে ধরলো, তখন এই ইলেকট্রন লাভ দিয়ে এই জায়গায় চলে যাবে, তখন তার ঘাটতি দেখা দিবে, অর্থাৎ এই পজিশনটা ঘাটতি দেখা দিবে, এই পজিশনটা ঘাটতি, এই জায়গায় দেখাইলাম ঘাটতি দেখা দিবে। ওর ঘাটতি পূরণ করতে যখন নাইট্রোজেন থেকে ইলেকট্রন লাভ দিবে, তখন এই নাইট্রোজেনের ঘাটতি দেখা দিবে, আর কিন্তু সম্ভব না, কারণ তার পাশাপাশি এই জায়গায় নাই, ওই জায়গা থেকে, অর্থাৎ এই যখন 3 নম্বর পজিশনে গেল তখন তার রেজোনেন্স কাঠামো 2টা সম্ভব, আর এই জায়গায় ছিল 3টা সম্ভব। এই 3টা হওয়ার কারণে এটা সুস্থিতি কি বেশি আর এটা সুস্থিতি কি কম, এই বিষয়টাই স্যার। এটা যদি আপনি পারেন, অর্থাৎ এই রিডিং পড়লে বেনজিনের তুলনায় পাইরোল খুব সক্রিয়, পাইরোল অবস্থানে 2তে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, ইলেকট্রন সমৃদ্ধ পাইরোল নাইট্রোজেনের নিঃসংযোজন ইলেকট্রন দ্রুত ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করে, অবস্থান 2 ছাড়াও 3 প্রতিস্থাপন ঘটে, অর্থাৎ 2এও ঘটে 3এও ঘটে। তো বিক্রিয়ার মধ্যবর্তী উৎপাদ পরীক্ষা করলে তা সহজেই অনুধাবন করা যায়, দেখা যায় 2 অবস্থান ইলেকট্রোফাইল আক্রমণ করলে মধ্যবর্তী ক্যাটায়নের 3টি রেজোনেন্স গঠন পাওয়া যায়, কয়টা, 1 2 3, আর এই জায়গায় 2টা পাওয়া যায়, যার ফলে এই যে পাওয়া যায়, অর্থাৎ ধনাত্মক চার্জ 3টি গঠনে বিস্তৃত হয়ে সুস্থিতি লাভ করে। আবার 3 অবস্থানে ইলেকট্রোফাইলের আক্রমণ মধ্যবর্তী ক্যাটায়নে 2টি গঠন সম্ভব এবং কম সুস্থিত হয়, ফলে ইলেকট্রোফাইল 2 অবস্থানে প্রবেশ করে এবং 2 অবস্থান খালি না থাকলে 3 অবস্থানে প্রবেশ করে, অর্থাৎ এই যে পাইরোলের ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়াটা 2 অবস্থানেই ভালো ঘটবে। এই আসলে আমাদের মোরাল অফ দ্য স্টোরি। এখন আপনাদের প্রশ্ন হলো, স্যার আমি আসলে এই ইয়েটা পারবো কিনা, তাই তো? তাহলে আমরা একটু দেখি, তিনটা স্ট্রাকচার যে সম্ভব হয় পাইরোলে যখন 2 নম্বর পজিশনে ইলেকট্রোফাইলটা আসে, তখন যে তার 3টা স্ট্রাকচার হয়, এটা তো আপনাকে লিখতে হবে পরীক্ষা খাতায়। কিভাবে লিখবেন দেখেন, এই যে স্যার আমাদের পাইরোল, আগে পাইরোলের স্ট্রাকচারটা লেখেন, এই জায়গায় প্রত্যেক দ্বিবন্ধন আছে, তার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই জায়গায় হাইড্রোজেন আছে, এই তো। তখন কি করবে, ওই জায়গায় একটা ইলেকট্রোফাইল এসে তাকে আক্রমণ করবে, তা আমি ইলেকট্রোফাইলকে 2 নম্বর পজিশনে দিই, এই জায়গায় দিই। স্যার এই জায়গায় যে আমি দিচ্ছি, এই জায়গায় কি একটা হাইড্রোজেন আছে না? আছে তো, এটা আগে থেকে একটা হাইড্রোজেন আছে, এই প্রত্যেক 4 জায়গায় 4টা হাইড্রোজেন আছে। এখন যখন আসলো ওই জায়গায় কিন্তু সিগমা জটিল, আমরা আগে কি করছিলাম, সিগমা জটিল গঠিত হবে। এখন এই যে স্ট্রাকচারটা, এই জায়গায় 3টার স্ট্রাকচার সম্ভব, আমরা এই জিনিসটাই আসলে দেখাইতে হবে। একটু খেয়াল করেন স্যার, এই যখন আগে দিয়েছিলাম আমি R+, তারা দিয়েছে E+, ইলেকট্রোফাইল, সমস্যা নেই। যখন এই ঘটনাটা ঘটলো, মানে ইটা যখন এই জায়গায় এসে যুক্ত হইলো, তখন এই ইলেকট্রন লাভ দেয়া তার সাথে এসে বন্ধন গঠন করবে, ফলে এই জায়গায় একটা প্লাস মানে অভাব দেখা দিবে, এই জায়গায় একটা প্লাস অভাব দেখা দিবে। আমি এই স্ট্রাকচারটা এই জায়গায় দেখাচ্ছি, দেখেন একটু খেয়াল করেন সবাই। আচ্ছা, এটা না আমি আমার মেইন কালার দিয়ে দেখাই, কি হচ্ছে দেখেন, যখন ইলেকট্রোফাইলকে আক্রমণ করলো, ইলেকট্রোফাইলকে যখন আক্রমণ করলো, এই জায়গায় নাইট্রোজেন আছে, H আছে, থাকুক সমস্যা নাই। যখন ইলেকট্রোফাইল এসে আক্রমণ করলো, তখন H আছে, E আছে, তখন অভাবটা আসলে কোথায় দেখা দিবে, অভাবটা দেখা দিবে ওই কর্নারে, ওই কারণ ওই পাই ইলেকট্রনটা লাভ দিয়ে এসে তার সাথে বন্ধন গ্রহণ করছে, অর্থাৎ অভাবটা দেখা দিবে ওই কর্নারে, এই যে স্যার প্লাস। আচ্ছা, এইদিকে যে প্লাস দেখাইলাম, আমার যে এই জায়গায় এক মুক্তজোড় ছিল, মুক্তজোড় বলতেছি যে পাই ইলেকট্রন ছিল, সে কি করবে, সে কিন্তু আবার ওই জায়গায় লাভ দিবে, যে ওই ঘাটতি পূরণ করতে সে এই জায়গায় লাভ দিবে। এখন বলেন তো পরের স্ট্রাকচারে আসলে কি হবে, পরের স্ট্রাকচারে কি হবে, আমি এটাকে একটু সরাইয়া রাখলাম। পরের স্ট্রাকচারে কি হচ্ছে দেখেন, পরের স্ট্রাকচারে কি হচ্ছে, ওই পাই ইলেকট্রন ওই জায়গায় চলে যাচ্ছে, এই জায়গায় ঘাটতি দেখা দিবে। এটা একটু সময় লাগতেছে আনসারগুলা, কিন্তু আপনাদের অর্গানিক কেমিস্ট্রি এরকমই স্যার, এটা যদি আপনি ভালো করে না বুঝেন, যতই পড়েন পারবেন না। নাইট্রোজেন, এই যে H, ওকে। এখন কি হচ্ছে দেখেন, আমার E এবং Hটা আছেই, এই জায়গায় আছে আমার E, এই জায়গায় আছে H, তারপরে কি হবে, এই জায়গায় চলে যাবে দ্বিবন্ধনটা, আর এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, এই জায়গায় কি করবে, ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, দিচ্ছে তো, সমস্যা নেই। এখন এই ঘাটতি পূরণ করতে আসলে কি করবে, এই ঘাটতি পূরণ করতে ওই ইলেকট্রনটা সেই জায়গায় লাভ দিবে। এরপরে স্ট্রাকচারটা কি হবে, আমার মনে হয় ডান দিকে লিখলে আপনারা নাও দেখতে পারেন, আমি একটু নিচে লিখে ফেলবো না, সমস্যা নেই। তো ওই হ্যাঁ, এখন এই জায়গায় প্লাস হবে, আমি এই স্ট্রাকচারটাকে আমি একটু নিচে লিখে ফেলতে চাই, এই স্ট্রাকচারটাই যদি একটু নিচে লিখতে চাই, N
এইচ। এখন কি হবে, ওই জায়গায় চলে আসছে, মানে দ্বিবন্ধন এই জায়গায় আসলো, এই জায়গায় আসলো, আর আমার এই জায়গায় প্লাস হবে। এই জায়গায় প্লাসটা আমি এই কালার দিয়ে দেখাই। এই জায়গায় হবে আমার কি প্লাস, এই জায়গায় হবে কি প্লাস। আমি ডেল প্লাস দিলাম, ওরা শুধু প্লাস দিয়েছে, আমি ডেল প্লাস দিয়ে দেখাইলাম। হ্যাঁ, ওইদিকে। তার এই জায়গায় আমার হবে কি, এই জায়গায় কি আছে, ই এবং এইচ আছে আমার, ই এবং এইচ আছে এই জায়গায়। তো ই এবং এইচ, এই হইল আমার ই, এইচ। এই যে স্যার দেখেন ই এবং এইচ জায়গায় আছে, শুধু এই প্লাসটা হয়েছে, এই জায়গায় হবে তার ব্র্যাকেট। দেখ আমি একটু ছোটো করে রাখলে হয়তো ভালো হইতো। এখন দেখেন এই যে স্যার এই যে তিনটা স্ট্রাকচার, এখন এই তিনটা স্ট্রাকচারের পরে কি হবে আসলে আলটিমেটলি আমার, আমি পরে এই ধাপের পরে এইদিকে দেখাই ফেলতেছি আর কি। এই যে তিনটা স্ট্রাকচার তো দেখাইলেন, এখন এই জায়গা থেকে কি হবে, হাইড্রোজেনটা অপসারিত হবে, মাইনাস এইচ হবে, এইচ প্লাস, এই যে মাইনাস এইচ প্লাস মানে অপসারিত হচ্ছে, হইয়া আমার মেইন প্রোডাক্ট বানাচ্ছে। দেখেন এখন কিন্তু আর আমার কি হবে না, এখন কি হবে আমার ওই ইটা চলে যাবে। এখন ওই হাইড্রোজেন যখন চলে গেল, স্যার এই জায়গায় একটা সূক্ষ্ম জিনিস খেয়াল করেন, যখন এই হাইড্রোজেন চলে গেল তখন এই পাই ইলেকট্রন এই জায়গায় এসে তার ইলেকট্রন ঘাটতি পূর্ণ করে ফেলবে। তখন আর নাইট্রোজেন কি থাকবে না, অভাবই থাকবে না। তখন নাইট্রোজেন সে আগের পজিশনে চলে গেল, রেজোনেন্স সুস্থিত হয়ে গেল। কারণ ওই যে ওই ইলেকট্রনটা এই হাইড্রোজেন যখন চলে গেল তখন এই ইলেকট্রন এই জায়গায় চলে আসছে, এই জায়গায়। এই যে স্যার এই হাইড্রোজেন চলে গেছে, শুধু ই যুক্ত হবে, এই যে ইলেকট্রোফাইল প্রবেশ করছে, তখন তার দ্বিবন্ধন এই আসলে। অর্থাৎ আমাদের টার্গেটটা ছিল কি, এই একটা মশা বৈশা আসলে, এই যে টার্গেটটা কি ছিল, যে এই হাইড্রোজেনের পরিবর্তে ই আইসা প্রবেশ করবে, হাইড্রোজেনের জায়গায় আসলে ই প্রবেশ করছে। এই যে স্যার এখন আপনি বলবেন যে 2 নম্বর পজিশন, এটা তো 2 নম্বর কার্বন, 2 নম্বর পজিশনে যাওয়ার ফলে 3টা স্ট্রাকচার সম্ভব হয়, এই জন্যই এটা স্থিতিশীল হয়। তার ক্ষেত্রে কি হয়, 2টা হয়, সেম একটু আগে আমি বুঝাই দিচ্ছি, অনুরূপভাবে আপনি এটা লিখলে পারবেন। আমার মনে হয় এই প্রশ্নটা আপনার পরীক্ষায় লিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ভালো থাকুন সবাই।